সোজা আঙুলে ঘি না উঠায় এবার আঙুল বেঁকাতে বাধ্য হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়কে অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও রায় যখন কোনো মতে অনির্বাণের সাথে বাড়ি ফিরতে নারাজ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ ঈশাকে বলতে থাকে যে দেখো ঈশা, অনেক চেষ্টা তো করলাম ভালোই ভালোই সব কিছু ওকে মানানোর, কিন্তু কোনো মতেই ও যখন রাজিই হচ্ছে না, তাহলে কিন্তু এবার আমার আঙুলটা অবশ্যই বাঁকাতে হবে। আর আঙুল বাঁকানো মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তুমি প্লিজ আমাকে একটু হেল্প করবে, তুমি একটু দড়ি নিয়ে আসবে, ওর হাত পা বেঁধে উঠে ওর চোখে পট্টি পরিয়ে আমি এখান থেকে ওকে কোলে করে নিয়ে তুলে নিয়ে যাবো। তারপরে ওর বাড়িতে গিয়ে ওর চোখের পট্টিটা খোলার পর যখন ওর পরিবারকে দেখবো, তখন আমি দেখবো যে ও সেখান থেকে সকলের কাছে তুলো দিয়ে কী করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কথা বলা মাত্র ঈশার সহযোগিতা অনামিকার হাত পা বেঁধে যখন অনির্বাণ রায়কে কোলে নিয়ে গাড়ির ভিতরে ভরে, ঠিক সেই মুহূর্তেই অনামিকার রূপে রায় চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলতে থাকে যে তোমরা যা কিছু করছো সেটা কিন্তু অন্যায়। আমি যদি এবার চিৎকার চেঁচামেচি করে রাস্তার ধারে সকল পুলিশ থেকে শুরু করে পথচারীতে জড়ো করে ফেলি, তখন কিন্তু অনির্বাণ তোমাকে কিডন্যাপার ভেবে তারা কিন্তু তোমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে। তুমি যদি নিজের বিপদ না ডেকে আনতে চাও, তাহলে প্লিজ আমাকে এখানে নামিয়ে দাও। তুমি আমার সাথে কোনো রকম কোনো এমন কিছু করার চেষ্টা করো না যেটা কি না হিতে বিপরীত হয়ে যায়, তখন কিন্তু তোমাকে আমি কোনো মতে ছেড়ে কথা বলবো না। কারণ এতদিন ধরে আমি কিন্তু অনেক কথা সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না। প্লিজ তুমি আমাকে আমার হালে ছেড়ে দাও। অন্যদিকে অনির্বাণ বলতে দেখেছে, যাক বাবা, এতক্ষণ ধরে তুমি অভিনয় করছিলে আর বললে যে তোমার নাকি স্মৃতি হারিয়ে গেছে, কিছুই মনে পড়ছে না, তুমি নাকি অনামিকা। এখন তোমার এরই মধ্যে আমি অনির্বাণ এবং তুমি যে অতীতে তিক্ত জীবন বয়ে এসেছো, সেই অতীতের জীবন আর ফিরতে চাও না, সেই সব কথা সুর করে মনে পড়ে যাচ্ছে। তার মানে তো তোমার বাড়ির উদ্দেশ্যে আমরা যে এখন রওনা হচ্ছি, সেটা যেতে যেতে তো তোমার হয়তো বা অতীত জীবন সম্পর্কে সব কিছু মনে পড়ে যাবে। আসলে আমার মনে হয় কি, তোমার বাড়ির নাম শোনা মাত্রই তোমার সব কথা একটু একটু করে মনে পড়তে শুরু করে দিয়েছে। এতদিন ধরে যদি ইশারা তোমাকে মেডিসিনের আওতায় না রেখে তোমাকে যদি তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা ভাবতো না, তাহলে হয়তো আরও তাড়াতাড়ি তুমি রিকভার করে উঠতো। তাতেও সমস্যা নেই, যত দেরি হয়ে যাক না কেন, অবশেষে তোমাকে আমি ফিরে তো পেয়েছি, সেটাই আমার জন্য অনেক। অন্যদিকে অনির্বাণ রায়ের বৌমনিকে ফোন করে বলতে থাকে যে বৌমনি, প্রস্তুত থাকো তোমরা গোটা পরিবার, কারণ তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। অন্যদিকে রাই অনির্বাণকে বলতে থাকে যে দেখো, আমি কোনো মতেই চাই না আমার পরিবারের সম্মুখীন হতে, কারণ আমার পরিবার কিন্তু আমার জন্য অনেকটা হ্যাসেল ফেস করে ফেলেছে। আমি আর চাই না তাদের ঝামেলা বাড়াতে, তার জন্য আমি নিজেকে আত্মগোপনে রেখেছি। অনির্বাণ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমার হাত পা খুলে দাও, আমি এক্ষুনি এখান থেকে চলে যাই। আমি তোমাদের কারো জীবনে কোনো রকম ইন্টারফেয়ার করতে চাই না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি না চাইতেও কিন্তু আমাদের জীবনে অনেক বড় ভূমিকা রেখেছো তুমি, আর সেই ভূমিকা কোনো মতেই আমরা বলতে পারছি না এবং সেটা ভোলার মতোও নয়। তাই আমরা যে করেই হোক না কেন তোমাকে আমাদের জীবনে চাই। তুমি ছাড়া আমাদের জীবনটা যে কতটা অন্ধকার সেটা অলরেডি আমরা বুঝতে পেরে গিয়েছি। এবার সেই ভুল আর কোনো মতেই করবো না। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে বুঝলাম না অনির্বাণ হঠাৎ করে কেন বললো যে আমাদের জন্য নাকি বিশাল বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। এখন সার্থক এবং স্রোতকেও নাকি এ বাড়িতে আসার জন্য বলছে। কেনই বা এরকম ছেলে মানুষটা করছে, কিছুই তো বুঝতে পারছে না। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে নির্ঘাত ওর কোনো মতলব আছে, তুমি দেখে নিও। ও যা ছেলে আর যাই হোক না কেন, নির্ঘাত কোনো একটা দুর্ঘটনা ঘটিয়েছে, তারপরেই হয়তো বা এসে আমাদেরকে সেটা শোনাবে, তার জন্যই হয়তো বা তোরা হেয়ালি করছে। তুমি দেখে নিও মিষ্টি, আর এছাড়া কিছুই না। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।